Hello and welcome to our today's lecture. We are learning about various aspects of solution. And today's lecture, we are going to learn about the mathematical calculation related to molality and mole fraction as well as mole percentage. Now let's move on to our main topics. Before going to discuss how we can calculate molality, let us know two main drawbacks of molarity and normality. So there are some problems which are related to the use of molarity and normality. Number one, the volume of solution changes with temperature. So it should not be used when one wishes to study the properties of solution at various temperatures. Number two, difficult to study the properties of solutions such as vapor pressure and osmotic pressure, which are related to the concentration of the solvent. So these are two main factors which are regarded as problematic for using the molarity and normality. Normality এবং molarity যেহেতু ভলিউম অফ সলিউশনের সাথে সম্পর্কিত, নরমালিটির সংজ্ঞায় ছিল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট পার লিটার অফ সলিউশন, মোলারিটিতে ছিল মোলস অফ সলিউট পার লিটার অফ সলিউশন। এবং আপনারা জানেন যে ভলিউম অফ সলিউশন যেটা, সেটা ভলিউম হচ্ছে টেম্পারেচারের সাথে পরিবর্তিত হয়। এর আগে আমরা প্রপার্টিজ অফ গ্যাস চ্যাপ্টারও দেখেছিলাম এগুলা, যে টেম্পারেচারের সাথে ভলিউমের একটা সম্পর্ক বিদ্যমান আছে। তো লিকুইডের ও একই রকম ভাবে গ্যাসের মতোই ভলিউমের টেম্পারেচারের সাথে সম্পর্ক বিদ্যমান। তো যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে ভলিউম চেঞ্জ হয়। এ কারণেই যখন পানি ফুটতে শুরু করে সেই সময় ফুটন্ত অবস্থায় পানি যে ভলিউম থাকে, ঠান্ডা করলে সেই রকম ভলিউম থাকে না, ভলিউম কম বেশি হয়। কাজেই যদি আপনি বিভিন্ন তাপমাত্রায় সলিউশনগুলোর নরমালিটি মোলারিটি নির্ণয় করেন তো বিভিন্ন রকম হয়ে যাবে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়, টেম্পারেচার বেড়ে গেলে হয়তো তার ভলিউম বেড়ে যাবে, ভলিউম বেড়ে গেলে কনসেন্ট্রেশন কমে যাবে। আবার টেম্পারেচার কমে গেলে কনসেন্ট্রেশন, ভলিউম কমে গেলে কনসেন্ট্রেশন বেড়ে যাবে। ফলে ডিফারেন্ট টেম্পারেচারে যদি আপনার নরমালিটি মোলারিটি নিয়ে স্টাডি করতে চান, সেটা আসলে একটু কঠিন, কারণ টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে নরমালিটি মোলারিটি চেঞ্জ হয়ে যায়। এরপরে আরো দুটা জিনিস যেগুলো সলভেন্টের সাথে সম্পর্কিত। সলভেন্টটি যেহেতু সাইজে সবচেয়ে বেশি থাকে, কাজেই ভ্যাপার প্রেসার বা অসমোটিক প্রেসার যেগুলো আসলে সলভেন্টের সাথে সম্পর্কিত, তো ভলিউম কম বেশি হলে সলভেন্টের পরিমাণও কম বেশি হবে। সলভেন্টের পরিমাণ কম বেশি হলে তখন ভ্যাপার প্রেসার, অসমোটিক প্রেসার এগুলা স্টাডি করা কঠিন হয়ে যায়। তো এটা হচ্ছে নরমালিটি মোলারিটির প্রধান দুটা ড্রব্যাক। কিন্তু এই দুটার ড্রব্যাকের বিপরীতে আমাদের তৃতীয় একটা প্যারামিটার আছে কনসেন্ট্রেশন এক্সপ্রেশন অফ সলিউশনে, সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটিকে ক্যাপিটাল স্মল লেটার এম দিয়ে প্রকাশ করা হয় এবং মোলালিটিতে টেম্পারেচারের কোনো ইফেক্ট নেই, কারণ মোলালিটির ডেফিনিশন হচ্ছে মোলস অফ সলিউট ডিজলভড ইন পার ডিজলভড ইন কেজি অফ সলভেন্ট, অর্থাৎ নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1000 গ্রাম অফ সলভেন্ট। 1 কেজি বা 1000 গ্রাম সলভেন্টে 1 মোল সলিউট ডিজলভ থাকলে তাকে আমরা বলি 1 মোলাল সলিউশন। এখানে আমাদের সলভেন্টের পরিমাণটা আমরা উল্লেখ করেছি কেজিতে, এবং আমরা এখানে সলিউশনের কোনো কিছু গ্রহণ করিনি। তো সলভেন্ট হচ্ছে দ্রাবক এবং সেটা হচ্ছে কেজিতে আছে, আর কেজি হচ্ছে ভর, যেটা টেম্পারেচারের সাথে সম্পর্কিত নাই। 1 কেজি একটা সলিউশন, যেমন আমরা এর আগে আগে নরমালিটি ক্যালকুলেশনে দেখলাম যে 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ওজন ছিল 1.84 কেজি। 1.84 কেজি এটা পরিবর্তিত হবে না। তাপমাত্রা পরিবর্তিত হলে এটার ভলিউম হয়তো 1 লিটার থেকে বাড়তে পারে, কম কম হইতে পারে, কিন্তু ওজন যেটা 1.84 কেজি এটা ঠিকই থাকবে। তো ফলে সলভেন্টের ওয়েট নিয়ে আমরা এখানে ডিল করি। এই সংজ্ঞার ভিতরে আছে যে সলভেন্ট 1 কেজি সলভেন্টের ভিতরে 1 মোল দ্রবীভূত হলে তাকে বলা হবে 1 মোলাল সলিউশন। কাজে সলভেন্টের ওজন পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নাই, ভলিউম চেঞ্জ হতে পারে কিন্তু ওজন ঠিকই থাকবে, ফলে তার পরিবর্তন হবে না টেম্পারেচারের সাথে। যে কারণে বলা হচ্ছে ইট ডাজন্ট চেঞ্জ উইথ টেম্পারেচার। এটা এই কারণে বলা হচ্ছে যে এটা তাপমাত্রার সাথে
পরিবর্তিত হয় না। মডালিটির সংজ্ঞা অনুসারে তাকে যদি আমরা লিখি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আকারে লিখলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোলস অফ সলিউট, সলিউটের মোল সংখ্যা এবং সলভেন্টের ওজন। এখানে সলিউশনকে ইন্ডিকেট করা হচ্ছে না। সলিউশন বলতে দুইটা জিনিস বোঝায়। সলিউশন বলতে আপনার তার ভিতরে থাকবে হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট, আর নরমালিটি মোলারিটিতে আমরা সলিউশনের কথা বলছিলাম। নিচে আমাদের লব বাই হর, হরে সবসময় আমাদের সলিউশন ছিল, কিন্তু এখানে এই পর্যায়ে এসে আমরা দেখছি যে এখানে সলিউশন নাই, এখানে আসে হচ্ছে আসলে সলভেন্ট। তো সলিউশন থাকলে দুইটা অংশ থাকতো, সলভেন্ট থাকলে শুধু একটা অংশ থাকবে। এখানে শুধু একটা অংশ থাকবে, সেটা হচ্ছে সলভেন্ট। সলভেন্ট নিয়ে সবকিছু ডিল করা হচ্ছে, এখানে সলভেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে মোলস অফ সলিউট এবং মাস অফ সলভেন্ট এই দুটো নিয়ে আমরা ডিল করি, সেটা হচ্ছে আমাদের মোলালিটি। তো মোলালিটির যে ম্যাথমেটিক্স এর প্রবলেম সেগুলো হচ্ছে আমরা অনেকভাবে সলভ করতে পারি। এখানে আমরা দুইটা নিয়ম দেখব কিভাবে মোলারিটির ম্যাথ আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে তার ডেফিনিশন অনুসারে কিভাবে তাকে সলভ করা যায়, আর একটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে আমরা যে আরো দুই তিনটা নিয়ম দেখেছিলাম তার ভিতরে একটা নিয়মে দেখব কিভাবে মোলারিটির ম্যাথ গুলো করা যায়। এখানে একটা কথা উল্লেখ করা হচ্ছে, যদি 1 কেজি সলভেন্টে 1 মোল কোনো কিছু ডিজলভ থাকে তাকে আমরা বলি 1m সলিউশন। আগের গুলোর মতোই 1 লিটারে যদি 1 লিটার সলিউশনে যদি 1 মোল ডিজলভ থাকে তাকে বলা হতো 1 মোলার সলিউশন। 1 লিটার সলিউশনে যদি 1 ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট ডিজলভ থাকে তাকে বলা হতো 1 নর্মাল সলিউশন। একইভাবে 1 কেজি বা 1000 গ্রাম সলভেন্টে যদি 1 মোল সলিউট ডিজলভ থাকে তাকে আমরা বলবো হচ্ছে 1m সলিউশন। 1m, এখানে m হচ্ছে ছোট হাতের m। তো আমরা একটা প্রবলেম এখানে দেখছি, হোয়াট ইজ দ্য মোলালিটি অফ এ সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিসলভিং 50 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড ইনটু 25 গ্রাম অফ ওয়াটার। আচ্ছা, তো এখানে আমাদের প্রবলেমে যে জিনিস জানতে চাইছে যে আমাদের একটা সলিউশন দেওয়া হয়েছে, যে সলিউশনের ভিতরে 50 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং সলিউশনের ভিতরে সলভেন্টের ওজন হচ্ছে 225 গ্রাম। 225 গ্রাম এটা হচ্ছে সলভেন্ট 225 গ্রাম, আর আমাদের যেই সলিউট সে হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম হচ্ছে সলিউট, 225 গ্রাম হচ্ছে সলভেন্ট। এই দুইটা মিলে আমাদের সলিউশন তৈরি হয়েছে। যদি নরমালিটি বা মডারেটি হতো তাহলে কিন্তু শুধুমাত্র 225 গ্রাম সলভেন্ট দিলে আমাদের কাজ হতো না, আমাদেরকে সলিউশন বের করতে হতো। সলিউশনের ওজন কত? সলিউশন বলতে সলিউট প্লাস সলভেন্ট, সুতরাং এখানে 50 গ্রামের সাথে 225 গ্রাম যুক্ত করে 275 গ্রাম সলিউশন পাওয়া যেত। সেটাকে আমাদের আবার 275 গ্রাম সলিউশনটাকে গ্রাম থেকে ভলিউমে কনভার্ট করতে হতো, তারপরে হচ্ছে অঙ্ক করা লাগতো। যেহেতু এখানে আমাদের ভলিউম কোনো সম্পর্ক নেই, আমাদের যা লাগবে সেগুলো এখানে সরাসরি পাওয়া যাচ্ছে, কাজে আমরা এগুলো ব্যবহার করে আমাদের ম্যাথমেটিক্সটা কমপ্লিট করতে পারি। ফর্মুলা 1 যেটা হচ্ছে এই ফর্মুলাটা সরাসরি এর ডেফিনিশন থেকে এসেছে। বেসড অন ডেফিনিশন, মোলালিটি হচ্ছে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তো সেটা আমরা লিখলাম। তো আমাদের এখানে মোলস অফ সলিউট কত? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের সলিউট, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের যত মোল হবে সেটা হচ্ছে মোলস অফ সলিউট হবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলস নির্ণয় করতে হবে আমাদেরকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলস কিভাবে নির্ণয় করব? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলস নির্ণয় করার জন্য যেটা করতে হবে, ওয়েটকে মলিকুলার ওয়েটে ডিভাইড দিতে হবে। ওয়েট বলতে কিসের ওয়েট? এখানে নাম্বার অফ মোলস হচ্ছে n = W/m। n কি? n হচ্ছে তার নাম্বার অফ মোলস, W হচ্ছে তার ওয়েট, আর m হচ্ছে মলিকুলার ওয়েট। এখানে W হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম হচ্ছে W, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট আমরা জানি 36.5, এটা আমরা জানি। তো দুইটাকে বসিয়ে দিলে আমরা নাম্বার অফ মোলস পেয়ে যাব। আর মাস অফ সলভেন্ট, সেটা হচ্ছে সলভেন্ট মানে দ্রাবক, এখানে দ্রাবক হচ্ছে ওয়াটার, সেটা হচ্ছে 225 গ্রাম, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে কেজি পেয়ে যাব। এগুলোকে আমরা কনভার্ট করে নিয়ে যদি এই সূত্রে বসিয়ে দিই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে আমাদের অঙ্কের উত্তর আমরা পেয়ে যাব। তো আমরা সেগুলো একটু কনভার্ট করি।
কনভার্সনের প্রথমে আছে হচ্ছে moles of hydrochloric acid. Moles of hydrochloric acid হচ্ছে 50 গ্রাম divided by 36.5 গ্রাম সমান সমান 1.3698 মোল। এটা হচ্ছে আমাদের moles of solute, এটা আমরা পেয়ে গেলাম moles of solute। এরপরে হচ্ছে mass of solvent in kg, 225 কে 1000 দিয়ে ভাগ দিয়ে 0.225 কেজি, এটা আমরা পেয়ে গেলাম mass of solvent in kg। ঠিক আছে, এখন এই দুইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি। বসালে আমাদের উত্তর আছে 6.088 মোলার। এটা হচ্ছে 6.088 মোল। এটা হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্সের অ্যান্সার। এটা ছিল হচ্ছে আমাদের বেসড অন ডেফিনিশনের উপরে যে ভিত্তি করে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেটার উপর ভিত্তি করে আমরা এই ম্যাথটা করলাম। এখন আমরা এই সেম ম্যাথটাই আমরা আমাদের আরেকটা যে ফর্মুলা ছিল W = SFB ভাগ 1000, সেই ফর্মুলাটি ইউজ করে আমরা এই ম্যাথটা করব। আচ্ছা, তো আমাদের এই ফর্মুলা হচ্ছে এটা। তো আমাদের বের করতে হবে এস, বের করতে হবে, জন্য এটা আমরা একটু মডিফাই করে নিয়েছি। এবং এখানকার প্যারামিটার গুলো সম্পর্কে আপনারা জানেন। এখানে এস আসলে কি, এস হচ্ছে তার স্ট্রেংথ, ডাব্লিউ কি, এম কি, ভি কি, এগুলো আপনারা জানেন। তো এগুলো হচ্ছে বিভিন্ন ম্যাথের জন্য বিভিন্ন রকম প্যারামিটার চেঞ্জ হয়। তো বর্তমান ম্যাথের জন্য একটু হালকা একটু মডিফাইড হবে এটা। যেমন ডাব্লিউ, ডাব্লিউ আসলে কি, ডাব্লিউ আগের গুলোর মতোই ওয়েট অফ সলিউট, weight of solute in গ্রাম, সলিউটের ওজন গ্রামে। তারপরে হচ্ছে এস, এস হচ্ছে স্ট্রেংথ, এস হচ্ছে স্ট্রেংথ, কার স্ট্রেংথ। স্ট্রেংথ বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি, মোলালিটি। স্ট্রেংথ, স্ট্রেংথ আসলে এখানে স্ট্রেংথ বলতে মোলালিটি বোঝানো হবে, মোলালিটি, এটা হচ্ছে এস। এরপরে হচ্ছে আমাদের এম, এম হচ্ছে মলিকুলার ওয়েট। এখানে মলিকুলার ওয়েটই থাকবে, এস এর কোনো পরিবর্তন, এম এর কোনো পরিবর্তন হবে না, এটা মলিকুলার ওয়েট ছিল, মলিকুলার ওয়েটই থাকবে। মলিকুলার ওয়েট, ওয়েট ইন গ্রাম, ওয়েট অফ সলিউট, সলিউটের মলিকুলার ওয়েট ইন গ্রাম। আচ্ছা, তো এখানে সলিউট হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট যেটা, সেটা হচ্ছে এখানকার এম হবে। কিন্তু ভিটা একটু পরিবর্তিত হবে, ভি আসলে এখানে ভলিউম হবে না, ভি হবে হচ্ছে ওয়েট, মানে কার ওয়েট। ভিটা আসলে এখানে যেটা বোঝাবে, ভিটা বোঝাবে হচ্ছে ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম, ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম, ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম। এখানে সলভেন্ট হচ্ছে ওয়াটার, তার গ্রামে যা আছে সেটা এখানে বসবে। তো ভি এখানে আসলে ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম। ঠিক আছে, তো অক্ষরগুলো সেম সেম থাকার পরেও বিভিন্ন ম্যাথের জন্য নরমালিটি, মোলারিটি এবং মোলারিটির জন্য সামান্য সামান্য কয়েকটা প্যারামিটার চেঞ্জ হয়। তো যখন যে প্যারামিটার যেই ম্যাথের জন্য এটা ইউজ করবেন, তখন সেই প্যারামিটার আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা এখন দেখি যে এই ভ্যালুগুলো ম্যাক্সিমাম আমাদের জানা, সেগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা ম্যাথটা অ্যাকমপ্লিশ করি, সম্পূর্ণ করে ফেলি। তো এখন এখানে কি কি আছে আমাদের জন্য, ওয়েট অফ সলিউট W = 50 গ্রাম। তারপরে আছে হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলিউট, অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের সলিউট, তার মলিকুলার ওয়েট হচ্ছে 36.5 গ্রাম। তারপরে আমাদের ভলিউম অফ সলভেন্ট ওয়াটার, সেটা হচ্ছে 225 গ্রাম, এবং আমাদের মোলারিটি কত সেটা এস বের করতে হবে। এগুলো আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 6.08222, মানে 6.088 মোলার। এটা আমাদের আগের ম্যাথের সাথে হুবহু একই রকম। এভাবে করে আমরা মোলারিটি সংক্রান্ত ম্যাথগুলার সলভ করতে পারি। এবার আসলে আমরা একটু মোল ফ্র্যাকশন নিয়ে কথা বলবো। মোল ফ্র্যাকশন এবং মোল পার্সেন্টেজ। মোল ফ্র্যাকশনকেই 100 দিয়ে গুণ করলে সেটা মোল পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়। তো প্রথমে আমাদের মোল ফ্র্যাকশন বলতে আসলে কি বোঝায় সেটা সম্পর্কে একটু জানি। মোল ফ্র্যাকশনের ডেফিনিশন জানি আমরা একটু। মোল ফ্র্যাকশন কাকে বলে? Mole fraction is the number of moles of one constituent. It's the ratio of mole fraction কি? এটা রেশিও, কিসের রেশিও? It is, mole fraction is the ratio of number of moles of one constituent
that may be solute or solvent in solution to the total number of moles of solute and solvent. If small letter n represents the moles of solute and capital letter represents the moles of solvent, then according to the definition, mole fraction of solute is equal to small letter n divided by total number of moles of small letter n plus and capital letter n. Similarly, mole fraction of solvent is equal to capital letter n divided by total number of moles of solute and solvent, that means small letter n plus capital letter n. তো এটাকে যদি আমরা একটু বাংলায় বলি, এটা বাংলায় বলা হয় মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায়? মোলের ভগ্নাংশ, অর্থাৎ একটা মোলকে একটা সলিউশনে দুইটা অংশ থাকে, একটা নাম হচ্ছে সলিউট, একটা নাম হচ্ছে সলভেন্ট। সলিউট এবং সলভেন্ট যারা থাকে তাদের পরিমাণ সেখানে উল্লেখ থাকে যে একটা সলিউশনে এই পরিমাণ সলিউট আছে, এই পরিমাণ সলভেন্ট আছে। সলভেন্ট এবং সলিউটের যে পরিমাণ থাকে সেই পরিমাণ দিয়ে সলভেন্ট এবং সলিউটের মোল বের করা যায়। তো ধরা যাক সলিউটের মোল সংখ্যা হচ্ছে ছোট হাতের n আর সলভেন্টের মোল সংখ্যা হচ্ছে বড় হাতের n। তো এখন যদি টোটাল মোল দুইটা যোগ করলে 1 হয়, অর্থাৎ সলিউট এবং সলভেন্টের মোল হচ্ছে 1 হচ্ছে এর টোটাল মোল। এখন 1 যদি হয় পূর্ণাঙ্গ বা 100% যদি হয় এই দুইটার পূর্ণাঙ্গ রূপ, তাহলে এই 100% বা 1 যদি ধরেন তাহলে 100 দিয়ে 1কে 100 দিয়ে গুণ করলে 100 হয়। তো 1 এর ভিতরে কত অংশ সলভেন্টের, কত অংশ সলিউটের? কার কত অংশ? সলিউটের মোলের কত অংশ এই 1 এর মধ্যে বিদ্যমান এবং সলভেন্টের মোলের কত অংশ এই 1 এর মধ্যে বিদ্যমান, সেটা হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। মানে সলিউটের মোল এবং সলভেন্টের মোল মিলে এই অংশ দুটা মিলে তাদের যে ফ্র্যাকশন, তাদের যে অংশ, এই ভগ্নাংশ দুটা মিলাইলে একত্রে দুইটা মিলে 1 মোল এ কনভার্ট হবে, দুইটা মিলে 1 মোলে কনভার্ট হবে। অর্থাৎ তাদের ভগ্নাংশ যুক্ত করলে এটা 100% হবে। একটা সলিউশনে দুটো অংশ থাকে, সলিউট এবং সলভেন্ট, এবং দুইটা মিলে একটা সলিউশন তৈরি হয়। তার মানে একটা সলিউশনের যদি মোল যদি বলি যে এটার ভিতরে 100%, এই মোল, এই পুরো সলিউশনটাকে আমরা ধরলাম যে এর মধ্যে যে মোল আছে তার কিছু অংশ আছে সলভেন্টের থেকে আসছে, তার কিছু অংশ আসছে সলিউট থেকে আসছে। তো সলিউট এবং সলভেন্টের এই মোল যতটুকু তাদের নিজস্ব অংশ থেকে এসেছে সেই অংশটুকুকে বলা হয় হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। সলিউটের যে অংশটুকু সেটাকে বলা হয় সলিউটের মোল ভগ্নাংশ, সলভেন্টের যে অংশটুকু এই মোলে এসেছে সেটাকে বলা হবে সলভেন্টের মোল ভগ্নাংশ। নির্ণয় করার জন্য যে সূত্র আমরা ব্যবহার করি সেই সূত্র হচ্ছে x, যদি সলিউটের মোল সংখ্যা আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা সূত্রটাকে এভাবে লিখি, x সলিউট মানে সলিউটের মোল সংখ্যা is equal to number of moles of solute divided by total number of moles of solute plus number of moles of solvent। অর্থাৎ সলিউটের মোল সংখ্যাটা হচ্ছে সলিউটের যেই মোল সেটা হচ্ছে লবে থাকবে, সেটাকে ভাগ দেব হচ্ছে সলিউট এবং সলভেন্টের মিলিত যে মোল সংখ্যা তার যোগফলের যে মান, সে মানটা দিয়ে ভাগ দেব। তো সলিউটের মোল সংখ্যা কে ভাগ দিতে হবে, কাকে কি দিয়ে ভাগ দিতে হবে? সলিউট এবং সলভেন্টের যে মিলিত মোল সংখ্যা, সেই মিলিত মোল সংখ্যার যে মান, সে মানটা দিয়ে আমরা ভাগ দেব। একইভাবে আমরা যদি সলভেন্টের মোল সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? সলভেন্টের মোল সংখ্যা নির্ণয় করতে হলে সলভেন্টের যে মোল সংখ্যা সেটা আমরা লবে লিখব, আর হরে কি করব? সলিউট এবং সলভেন্টের দুজনের যে মোল সংখ্যা থাকবে সে মোল সংখ্যার যোগফলের যে মান, সে মানটা দিয়ে এটাকে আমি ভাগ দিয়ে দিব। খুবই সিম্পল ম্যাথ, এটা রিপিট করতেছি না। এখন দেখি আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি এটাকে আমরা সলভ করি। এখানে দুইটা প্রবলেম আছে, একটা আমি করে দিচ্ছি আর একটা হচ্ছে আপনারা বাসায় করবেন। যেটা আমি করে দিচ্ছি সেখানে উল্লেখ আছে যে একটা সলিউশন আছে, সেই সলিউশনের মোল সংখ্যা নির্ণয় করতে বলেছে, বলে দিয়েছে যে ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড ওয়াটার ইন এ সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন ওয়াটার। মানে একটা
সলিউশন আছে যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে পানিতে দ্রবীভূত অবস্থায়, তার মোল সংখ্যা নির্ণয় করতে হবে। সেখানে মোল ভগ্নাংশ নির্ণয় করতে হবে দুজনেরই, হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও এবং ওয়াটারে। উল্লেখ্য, the solution contains 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েট, এবং সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 36% বাই ওয়েট। এই কথাটার ভিতর দিয়ে এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কত গ্রাম পানি আছে, দুইটা মিলে 100 গ্রাম সলিউশন তৈরি হয়েছে। সব কথা এই কথার এই একটা বাক্যের মধ্যে একবারে চলে এসেছে। বাক্যটা কোনটা, যেখানে বলা হয়েছে যে এটার ভিতরে 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েটে আছে। তো 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েট, এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে এটা একটা 100 গ্রামের সলিউশন। 100 গ্রামের সলিউশন, এর ওজনটা মাপা হয়েছে গ্রামে, যদিও লিকুইড কিন্তু ওজনটা মাপা হয়েছে গ্রামে। লিকুইডের ওজন কিভাবে গ্রামে মাপে, এটা আমরা যখন নরমালিটি ক্যালকুলেশন করি সেখানে আমরা দেখাইছিলাম যে লিকুইড হলেও তাকে আমরা গ্রামে প্রকাশ করতে পারি। যে আপনার এক বোতল পানি আছে, এক বোতল পানিকে আপনি দাঁড়িতে তুলে দেন, দাঁড়ি পাল্লায় তুলে দিলে তার ওজন যেটা হবে সেটা তার গ্রাম। তা আপনি বললেন যে আমার বোতলে হাফ কেজি পানি আছে, তা আপনি 500 ml পানি বা হাফ লিটার পানি থাকলে সেটাকে ওজন করার পরে যত গ্রাম হয় সেটা আপনি উল্লেখ করতেই পারেন। কাজে আপনি যদি বলেন যে এর মধ্যে 500 ml পানি আছে, সেটাও ঠিক। মাপার পরে যদি 500 ml পানির ওজন 500 গ্রাম হয়, তা আপনি যদি বলেন 500 গ্রাম পানি আছে, সেটাও ঠিক, কারণ দুইটাই তো তার পরিমাণ নির্দেশ করছে। তো এটার 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েট, এটা একটা ওয়াটার এর সলিউশন। সেই টোটাল সলিউশনটার ওজন হচ্ছে 100 গ্রাম। এর মধ্যে 36% আছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর মানে হলো যে এর মধ্যে 36 গ্রাম আছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ হচ্ছে সলিউট, আর বাকি সলভেন্ট যেটা সে হচ্ছে ওয়াটার। তো বাকি কতটুকু থাকে ওয়াটার? ওয়াটার থাকে হচ্ছে 64 গ্রাম, এটা থাকে হচ্ছে ওয়াটার। তাহলে 64 গ্রাম ওয়াটার এবং সে হচ্ছে সলভেন্ট, এই দুইটা মিলে তৈরি হয়েছে কি সলিউশন, 64 গ্রাম ওয়াটার এবং 36 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই এতগুলো কথা সব কোথায় লেখা আছে? এই সবগুলো কথাই লেখা আছে এই একটা বাক্যের মধ্যে, যেখানে বলা হয়েছে যে এটা 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েট, 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েট। ঠিক আছে, এটা আসলে পার্সেন্ট ওয়েট বাই ওয়েট একটা সলিউশন। পার্সেন্ট ওয়েট বাই ওয়েট বলতে কি বোঝায়? উপরের ডাব্লিউটা হচ্ছে সলিউটের ওয়েট আর নিচের ডাব্লিউটা হচ্ছে সলিউশনের ওয়েট। তো সলিউটের ওয়েট এখানে কতটুকু? সলিউটের ওয়েট হচ্ছে এখানে 36 গ্রাম, আর সলিউশনের ওয়েটটা কত হবে? যেহেতু 36 গ্রাম আছে, বাকিটা হচ্ছে সলভেন্ট, সবকিছু মিলে সলিউশনের ওয়েট হচ্ছে, যেহেতু পার্সেন্টেজ আছে কাজে সলিউশনের ওয়েট হচ্ছে 100 গ্রাম, দুটো মিলে 100 গ্রাম হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে যেটা কথা লেখা আছে 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েট, এর থেকে আমরা জানতে পারলাম যে এর মধ্যে কত গ্রাম সলিউট আছে, কত গ্রাম সলভেন্ট আছে। এখন আমাদের কাজ হলো যে এই সলিউটে এবং সলভেন্টের মোল সংখ্যা বের করা। বের করার পরে আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাতে বসিয়ে দেওয়া। চলো আমরা সেই কাজগুলো করি। তো প্রথমে হচ্ছে মোল ফ্র্যাকশন বের করব, পরে সেটাকে মোল পার্সেন্টেজ বের করব। মোল পার্সেন্টেজ এবং মোল ফ্র্যাকশন অলমোস্ট সিমিলার। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা ফ্র্যাকশন, একটা হচ্ছে পার্সেন্টেজ। আপনি মোল ফ্র্যাকশন যেটা পাবেন সেটাকে যদি 100 দিয়ে গুণ করেন তাহলে সেটা হয়ে যাবে আপনার মোল পার্সেন্টেজ। এটাকে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে এটা হয়ে যাবে কি সলভেন্টের মোল পার্সেন্টেজ। আবার সলিউটের মোল ফ্র্যাকশনটাকে যদি 100 দিয়ে গুণ করেন তাহলে এটা হয়ে যাবে কি সলিউটের মোল পার্সেন্টেজ। ওকে, তো আমরা প্রথমেই মোল ফ্র্যাকশন বের করব, পরে সেটাকে আমরা মোল পার্সেন্টেজে কনভার্ট করব। এখন যেহেতু এটা 36% হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই ওয়েট, তার মানে 36% ডাব্লিউ বাই ডাব্লিউ সলিউশন, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সলিউট, সে হচ্ছে উপরের ডাব্লিউ, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 36 গ্রাম, আর বাকিটা হচ্ছে পানি, পানি হচ্ছে 36 গ্রাম থেকে বাদ দিলে পানি থেকে 64 গ্রাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সূত্রে বসিয়ে দিই। সূত্র আমরা জানি মোলস অফ সলিউট
মোল ফ্র্যাকশন অফ সলিউট ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট এন্ড সলভেন্ট। মানে সলিউটের মোল সংখ্যা প্লাস সলিউট এবং সলভেন্টের মিলিত মোল সংখ্যা, এই দুইটা জানতে পারলে আমরা মোলস অফ সলিউট বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের সূত্রের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো বের করি। আচ্ছা, তো এখন প্রথমে আমরা বের করব হচ্ছে মোলস অফ সলিউট। মোলস অফ সলিউট হচ্ছে এখানে সলিউট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আছে 36 গ্রাম। 36 গ্রামকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই মোল বের করার যে সূত্র W ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 36 গ্রাম। 36 গ্রাম আমরা লিখলাম, এটাকে ভাগ দেবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মলিকুলার ওয়েট সেটা দিয়ে ভাগ দেবো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে 36.5 গ্রাম, ভাগ দিলাম। ভাগ দিলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এর মোলস, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলস। ওকে, এরপরে থাকলো ওয়াটার। ওয়াটারের মোল কিভাবে বের করব? ওয়াটারের ডাব্লিউ হচ্ছে 64 গ্রাম, সুতরাং ওয়াটারের ডাব্লিউটা আমরা পেয়ে গেলাম, মানে ওয়েট, ওয়াটারের ওয়েট হচ্ছে 64 গ্রাম। এবং ওয়াটারের নাম্বার অফ ওয়াটারের 1 মোল সমান সমান 18 গ্রাম প্লাস 64 গ্রাম সমান সমান কত আসবে? তার মানে হচ্ছে যে ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। এখন ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18, তাহলে ওয়েট 64 গ্রামকে 18 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে আমরা পেয়ে গেলাম মোলস অফ সলভেন্ট, মানে ওয়াটারের মোল কতটুকু সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা ছোট হাতের এন এর যে ভ্যালু সেটা পেয়ে গেছি, বড় হাতের এন এর ভ্যালু পেয়ে গেছি। এখন শুধু এই ভ্যালুগুলা আমরা ইকুয়েশনে বসিয়ে দিব। ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম, নাম্বার অফ মোল ফ্র্যাকশন অফ সলিউট, মোল ফ্র্যাকশন সলিউটের মোল ফ্র্যাকশনটা হয় হচ্ছে এরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমরা বসিয়েছি হচ্ছে ছোট হাতের এন এর যে ভ্যালু সেটা বসিয়ে দিয়েছি এখানে। তারপরে নিচে হচ্ছে ছোট হাতের এন এর ভ্যালু এবং বড় হাতের এন এর ভ্যালু দুইটাকে যোগ করা হয়েছে আর কি। দুইটা যোগ করার পরে যে দুইটা যে রেশিও সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট 0.217। একইভাবে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট আমরা বের করেছি। মোল ফ্র্যাকশন অফ সলভেন্টের ক্ষেত্রে উপরে বড় হাতের এন বসিয়ে দিয়েছি, বড় হাতের এন এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ সলভেন্টের মোল এর যে ভ্যালু সেটা বসিয়ে দিয়েছি। আর নিচে হচ্ছে সলভেন্ট এবং সলিড উভয়ের যে মোলের যে ভ্যালুটা সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 0.782, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। এই দুটাকে যোগ করলে হচ্ছে 1 হইতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ম্যাথ হয়েছে। মানে 1 থেকে একটা বিয়োগ করলে উত্তর পাওয়া যায়, কিন্তু দুইটা যোগ করার পরে 1 হলে এটা একটা কনফার্ম হয় আর কি। যেটা বের হলো এটাকে যদি 100 দিয়ে গুণ করেন তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে হচ্ছে আপনার মোল পার্সেন্টেজ। তো মোল পার্সেন্টেজ আর কিছুই না, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.217 কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি হয়, 0.217 কে 100 দিয়ে গুণ করলাম তাহলে এটা হয় হচ্ছে 21.7, এটা হচ্ছে 21.7% মোল পার্সেন্টেজ। কার? এটা সলিউটের মোল পার্সেন্টেজ। একইভাবে 0.782 এটাকে আমরা 100 দিয়ে গুণ করি, গুণ করলে কি পাবো 78.2, 78.2% এটা কার মোল পার্সেন্টেজ? এটা হচ্ছে আমাদের সলভেন্টের মোল পার্সেন্টেজ। তো এভাবে করে আমরা মোল ফ্র্যাকশন এবং মোল পার্সেন্টেজ বের করতে পারি। এখন যে ম্যাথের কথা এখানে বলা হচ্ছে সেখানে আপনারা দেখেন যে এখানে দেয়া আছে যে প্রশ্ন করা হয়েছে, এখানে কিছু তথ্য দেওয়া আছে, তথ্যের উপরে প্রশ্ন করা হয়েছে যে এর মোল ফ্র্যাকশন বের করেন। তো এখানে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সোডিয়াম ক্লোরাইড, এখানে NCl না NaCl হবে, ইফ 2.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ডিসলভড ইন 9.85 গ্রাম অফ ওয়াটার। তো এখানে আপনারা দেখেন যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 2.5 গ্রাম 2.75 গ্রাম এবং পানির পরিমাণ হচ্ছে 9.85 গ্রাম। তো এখন সলিউট তাহলে এখানে কি হবে, সলিউট এখানে হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হবে এখানকার সলিউট। আর সলভেন্ট কে হবে, সলভেন্ট হবে হচ্ছে ওয়াটার, ওয়াটার হচ্ছে সলভেন্ট আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সলিউট। সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা মোল ফ্র্যাকশন বের করতে চাই তাহলে আমাদের যে সূত্র আছে মোল ফ্র্যাকশন অফ সলিউট, এই সূত্রে সোডিয়াম ক্লোরাইডের তথ্যগুলো বসিয়ে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তো তথ্যগুলোর ভিতরে আছে যে সোডিয়াম ক্লোরাইডের নিজস্ব মোল কতটুকু আছে এখানে। সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট যত সেটা সেটা আমাদের জানতে হবে। সেটা জানতে পারলে আমরা 2.75 গ্রামকে তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ দিয়ে দেব। 2.75 গ্রামকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ দিয়ে দিলে সোডিয়াম ক্লোরাইডের যে নাম্বার অফ মোলস ছোট হাতের সেটা আমরা জেনে যাব। এরপরে ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18, এটা আমরা জানি। তো 18 দিয়ে 9.85 গ্রামকে ভাগ দিয়ে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়াটারের নাম্বার অফ মোলস পেয়ে যাব।
এরপরে আমরা এই ছোট হাতের n এবং বড় হাতের n পেয়ে গেলে তখন আমরা ১ নম্বর যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে সোডিয়াম ক্লোরাইডের যে মোলস মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ সেটা আমরা পেয়ে যাব। এরপরে আমরা যদি ২ নম্বর সূত্রে এগুলো বসিয়ে দিই, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট এন্ড সলভেন্ট, এটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পানি বা ওয়াটারেরও মোল ফ্র্যাকশন পেয়ে যাব। এই মোল ফ্র্যাকশনকে ১০০ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে মোল পার্সেন্ট। মোল ফ্র্যাকশনকে ১০০ দিয়ে গুণ করলে আমরা মোল পার্সেন্ট পেয়ে যাব। এটা আপনারা বাসায় করবেন এবং এই জাতীয় যতগুলো ম্যাথমেটিক্স পাবেন সেগুলো আপনারা নিজেরা সমাধান করবেন। সমাধান করলে আপনাদের এই ম্যাথমেটিক্সের যে প্রবলেমগুলো সেগুলো আপনাদের দূরীভূত হবে। যদি এভাবে কথা না লিখে এভাবে লিখতো যে যদি এভাবে লিখতো যে এটা হচ্ছে 25% বাই ওয়েট সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, এভাবে লিখতো যেটা হচ্ছে 25% বাই ওয়েট সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমরা কি করতাম? 25% বাই ওয়েট যদি বলা হয়, বাই ওয়েট শব্দটা থাকলে তখন আপনাকে বুঝে নিতে হবে যেটা আসলে পার্সেন্ট ডব্লিউ বাই ডব্লিউ। বাই ওয়েট মানে হচ্ছে পার্সেন্ট বাই ওয়েট আর কি, পার্সেন্ট বাই ওয়েট এই শব্দটার মানে হচ্ছে পার্সেন্ট ডব্লিউ বাই ডব্লিউ। ডব্লিউ বাই ডব্লিউ বলতে কি বোঝায়? ডব্লিউ বাই ডব্লিউ মানে প্রথমে ওপরে যে ডাব্লিউটা এটা বোঝানো হচ্ছে তার সলিউটের ওজন, সলিউটের ওজন, আর নিচে যে ডব্লিউটা থাকে এটাকে বোঝানো হয় হচ্ছে সলিউশনের ওজন। সলিউটের ওজন আর নিচে ডাব্লিউটা বোঝানো হয় হচ্ছে সলিউশনের ওজন। আর যেহেতু পার্সেন্টেজ থাকে তাহলে এটাকে বোঝানো হবে হচ্ছে ১০০ গ্রাম। সলিউশনের ওজনটা কতটুকু বোঝানো হবে? ১০০ গ্রাম। তো যদি 25% ডব্লিউ বাই ডব্লিউ সোডিয়াম ক্লোরাইড সলিউশন হতো তাহলে বোঝাতো যে 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ১০০ গ্রাম পানির মধ্যে ডিজলভ আছে, বা ১০০ গ্রাম যে সলভেন্টের কথা থাকবে সেই সলভেন্টের মধ্যে এটা ডিজলভ আছে, এটা বোঝানো হইতো। ঠিক আছে। আর যদি পার্সেন্ট ডাব্লিউ বাই ভি যদি বোঝাতো তাহলে পরে সেটা ভিন্ন কিছু বোঝাইতো। তো আমরা এগুলো নিয়ে নেক্সট আমরা ক্লাস নিব, পরবর্তীতে আমরা দেখব যে পার্সেন্ট ডাব্লিউ বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ বাই ভি এগুলো বলতে আসলে কি বোঝানো হয়, বিভিন্ন সময় এগুলো দিয়ে বিভিন্ন জিনিস বোঝানো হয়। ঠিক আছে। তো দুইটা ম্যাথই কিভাবে করবেন সেটা জানা গেল। আর ট্রেডিশনাল নিয়মে আমরা হচ্ছে মোলারিটির ম্যাথটা করি নাই, ওটা আসলে খুব বেশি প্রয়োজন নাই। তো ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে তিনটা যে সূত্র ছিল নরমালিটি, মোলারিটি, মোলালিটি, তিনটা সূত্রের W is equal to SN বিভাগ 1000 এটা দিয়ে তিনটা সূত্রে তিনটা ম্যাথের ফর্মুলাকে একত্রিত করব আর কি, যাতে আপনাদের কনফিউশন না থাকে আর কি। এক জায়গায় তিনটা সূত্রকে নিয়ে আসতেছি। So one formula for three types of math, তিন ধরনের ম্যাথের জন্য একটা ফর্মুলা ইউজ করা যায়, W is equal to SN বিভাগ 1000। তো এই তিনটা ফর্মুলাকে একত্রে ব্যবহার করার জন্য আমাদের তিনটা ফর্মুলার যে বেসিক ডিফারেন্স সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা একটা একটা করে লিখি। ধরেন আমরা একটা বক্স করলাম, এটা হচ্ছে মোলারিটির জন্য লিখব। মোলারিটির জন্য ডব্লিউ বলতে কি বোঝায়? মোলারিটির জন্য ডব্লিউ ইজ ইকুয়াল টু ওয়েট অফ সলিউট ইন গ্রাম। মোলারিটির জন্য এস বলতে কি বোঝায়? এস তো সবার জন্য স্ট্রেংথ, মোলারিটির জন্য এস ইজ ইকুয়াল টু মোলারিটি বোঝাবে, মোলারিটি বোঝাবে। এবং মোলারিটির জন্য এম কি? এম ইজ ইকুয়াল টু molecular weight of solute in গ্রাম, সলিউটের molecular weight গ্রামে। এবং ফাইনাল প্যারামিটার ভি, ভি হচ্ছে is equal to volume of final solution in ml, very important। তো এগুলো হচ্ছে প্যারামিটার,
কার জন্য? মোলারিটির জন্য। মোলারিটির জন্য এগুলো হচ্ছে প্যারামিটার। S ইজ ইকুয়াল টু যখন মোলারিটি, তখন W সমান কি কি হবে সেগুলো আমরা এখানে লিখলাম। এখন আমরা আরেকটা জিনিস লিখি, আরেকটা বক্স করি, সেখানে আমরা লিখবো হচ্ছে যদি এটা নরমালিটির জন্য লিখি, নরমালিটির জন্য কি রকম হবে সেটা। নরমালিটির জন্য W সমান সমান কি লিখবো? W নরমালিটির জন্য W সমান সমান weight of solute in gram, S is equal to normality, M এখানে হচ্ছে equivalent mass of solute in gram, equivalent mass of solute in gram, এবং লাস্ট হচ্ছে ফাইনালে V হচ্ছে volume of solution, that means final solution in ml। ঠিক আছে, এগুলো লেখা শেষ। তাহলে আমরা যখন মোলালিটির নরমালিটির ম্যাথ করব তখন আমরা এই প্যারামিটারগুলো ইউজ করব। ফাইনালি আমরা লিখব হচ্ছে মোলালিটি যদি ইউজ করি, এই ফর্মুলা দিয়ে মোলালিটি যদি আমরা ম্যাথ ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কিভাবে সেটা করব সেটা দেখি। মোলালিটির জন্য W যা ছিল সবার জন্য সেম, W is equal to weight of solute in gram, S is equal to molality, M is equal to molecular weight of solute in gram, molecular weight of solute in gram, and finally V হচ্ছে এখানে ভলিউম না, V হচ্ছে weight of solvent in gram। আমরা দেখলাম যে একই ফর্মুলা তিন জায়গায় ইউজ করতে পারবো আমরা। সেখানে সামান্য সামান্য পার্থক্য, খুব বেশি প্রমিনেন্ট পার্থক্য আসলে নাই। নরমালিটি, মোলারিটির জন্য যদি ইউজ করি তাহলে আমরা তখন এগুলো ইউজ করব, এই প্যারামিটারগুলো আমরা তখন ইউজ করব। যদি নরমালিটির জন্য ইউজ করি তাহলে এটা ইউজ করব। নরমালিটি মোলারিটির পার্থক্য কি? এই যে এটা পার্থক্য, এখানে আছে হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলিউট ইন গ্রাম M যেটা, আর এখানে আছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মাস অফ সলিউট ইন গ্রাম। শুধু এইটা পার্থক্য নরমালিটি মোলারিটির। আর মোলালিটিতে পার্থক্য দুইটার সাথে বিদ্যমান। মোলালিটিতে পার্থক্য হচ্ছে মোলালিটিতে ভলিউমটা, V আসলে ভলিউম না, ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম। এটা আসলে ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম, V হচ্ছে ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম, এটা হচ্ছে মূল পার্থক্য, এটা আসলে ভলিউম না। বাকি এটা হচ্ছে মোলারিটির সাথে সম্পর্ক, মোলারিটির মতোই মলিকুলার ওয়েট অফ সলিউট ইন গ্রাম। এবং এখানে কোনো কিছু গ্রাম এবং ml এর বাইরে নাই, গ্রাম এবং ml এর বাইরে কোনো কিছু নাই। তো এই একটা সূত্র ইউজ করে আপনারা তিনটা ম্যাথ করতে পারবেন, কিন্তু এক্সপার্ট হয়ে যাবে আপনাদেরকে 3 নম্বর ফর্মুলায়। So thanks to all for joining our today's class. Hope you have understood the topics that has been discussed in our today's class. Thanks.